কফিল কাকা খেয়ে দিয়ে এখন তার তরিয়া তুলতেছে। দেখা যাক কি ধরনের মাছ পাওয়া যায় আজকে। আসলে প্রকৃতির এমন অপূর্ব রূপ দেখে যে কেউ বিমোহিত হয়ে যাবে। ওই পাশে যে নিয়ে যাইতেছেন কোনো সমস্যা হয় না? বিএসএফ কিছু বলো না? গ্রামের মানুষরা ব্যস্ত তাদের দৈনন্দিন কাজে। এখন আমরা অবস্থান করছি মেঘালয়ের কুলঘেঁষা, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর। আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই জিঞ্জিরাম, যেটা আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি নদী। জিঞ্জিরাম নদীর কিছু ইতিহাস এবং মেঘালয়ের কুলঘেঁষা মানুষের জীবনচিত্র। বাংলাদেশের উত্তরাঞ্চলে জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলা, যার পশ্চিমে নীরবে বইছে ব্রহ্মপুত্র নদ, আর উত্তরে হাত বাড়ালেই মেঘালয়ের পাহাড়। এখানকার বুক চিরে নেমে এসেছে জিঞ্জিরাম নদী, যার উৎস মেঘালয়ের পাহাড়ি ঝর্ণা। এই সীমান্ত ঘেঁষা জনপদের বুকেই জন্ম নিয়েছে এক অনন্য ভূমিখণ্ড, পাথরের চর। চারপাশে নদী, দূরের পাহাড়ের কুয়াশা, মাঝখানে জীবনের নিত্য সংগ্রাম। এ যেন মেঘালয় ও বাংলাদেশের প্রকৃতির মিলন ভূমি। এই গরুর জন্য ঘাস নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, গরুর জন্য ঘাস নিয়ে যাইতেছি। গরু কয়টা আপনার? গরু 4টা। কাকা খেতে বীজ দেওয়া শেষ? আপনার কতটুকু জায়গা এখানে আবাদি? আমার বন্টনে 2 বিঘা, তার মধ্যে ওই যে খালি বাসরা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওইটুকু বাদে সব ধান, ওইটুকু ভর্তা লাগানো আদৌ। আচ্ছা, আসলে বাংলার প্রকৃতি এতটা সুন্দর যে যে কেউ দেখেই বিমোহিত হয়ে যাবে। এই পাশেই কিন্তু হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের ভারতের পাহাড়, আর এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমানা। এই সাইডটাতে এটা হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়, আর এই জায়গাগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের একদম সীমান্ত ঘেঁষা একটি চর, পাথরের চর। এটি দেওয়ানগঞ্জ উপজেলার সত্যিকার অর্থে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি পাথরের চর, যা দেখে যে কেউ বিমোহিত হয়ে পড়বে। বর্ষা মৌসুমে জিঞ্জিরাম নদী কানায় কানায় পানিতে পরিপূর্ণ থাকে, ফিরে পাই নতুন যৌবন। এই পাথরের চরের বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষিকাজের উপর নির্ভরশীল। সবাই ব্যস্ত তার নিজের আবাদি জায়গা জমিতে কাজ করা নিয়ে, ক্ষেতের নিড়ানি থেকে শুরু করে কীটনাশক দেওয়া সব কিছু নিয়ে। এখানে একটি সেচ পাম্প রয়েছে, যেটাকে গ্রাম্য ভাষায় পানি দেওয়া মেশিন বলে থাকে। পাশে একটি শিশু দাঁড়িয়ে রয়েছে, মানে এক কথায় সবুজ শ্যামল প্রকৃতির মাঝে এটা খেতে পানি যাচ্ছে আর এই মেশিনের মাধ্যমে। এই ঝর্ণার নাম হলো আপনার লুকাই ঝরা। এটা পুরানা ইতিহাসের মধ্যে বেহুলা সুন্দরীর এখানে কীর্তিকলাপ কাহিনী হয়ে গেছে। কি ধরনের কাহিনী ছিল? মূলত ছিল ওই যে সাপে কাটা রুগী, এইখান থেকে ঝর্ণা, এইটাই তার ইতিহাস ছিল। বেহুলা সুন্দরী লুকাই ঝরা। গ্রামীণ মেঠো পথ ধরে আমরা যাচ্ছি সীমান্ত ঘেঁষা লুকাই ঝর্ণার দিকে, যেটি ভারতের মধ্যে অবস্থিত। আর এই মেঘালয়ের বেশ কয়েকটি পাহাড়ের মধ্যে যে ঝর্ণাগুলো রয়েছে, তার মধ্যে লুকাই ঝরা বা লুকাই ঝর্ণা অন্যতম। আমরা সামনে যেয়ে দেখতে পাবো লবণের পাহাড়। এখানকার মাটি অনেক বেশি লবণাক্ত এবং স্থানীয় মানুষজন সেই মাটি এখনও বিভিন্ন কাজে ব্যবহার করে।
আসলে লুকাই ঝর্ণা যাওয়ার জন্য একদম জঙ্গলের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, কারণ ওইখানে যাওয়ার জন্য এই জায়গাটি ব্যতীত আর যাওয়ার দ্বিতীয় কোনো জায়গা নেই। সেজন্য আমাদের এখান দিয়ে যেতে হচ্ছে। লুকাই ঝর্ণা অবস্থান আমাদের বাংলাদেশের মধ্যেই। আসলে অনেকেই জানে না যে জামালপুরের দেওয়ানগঞ্জের এই সাইডে এত সুন্দর একটি ঝর্ণা রয়েছে, যেটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। আসলে খুবই সুন্দর একটি জায়গা। সামনে হচ্ছে এপাশে পাহাড়, সবুজ অরণ্য, আর এখানে বসার, যেটা গ্রামীণ ভাষায় টং বলে থাকে। আর এখানে আমাদের বাংলাদেশে দায়িত্বরত যে বর্ডার গার্ড যারা রয়েছে তারা এখানে বসে তাদের দায়িত্ব পালন করেন, একটু আরামায়েশ করেন এখানেই। দিগন্ত জোড়া ফসলের মাঠ, আর তার ওই পাশেই হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য, আর এই পাশে আমাদের বাংলাদেশের দেওয়ানগঞ্জ উপজেলা অর্থাৎ জামালপুর জেলার একটি স্থান। চারিদিকে নদীর ধারা, দূরে মেঘালয়ের লীলাভ পাহাড়ের ছায়া, প্রকৃতি এমন অনন্য মেলবন্ধন চোখে না দেখলে বিশ্বাস করাই যায় না। ভোরের কুয়াশায় এই চরের ঘাসভূমি যখন ঝলমল করে ওঠে, তখন মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে তুলির আঁচতে এঁকে রেখেছেন এই ভূমিকে। এখন আমরা এগিয়ে চলছি ধান ক্ষেতের মাঝখান দিয়ে, অর্থাৎ আইল বা বাতর দিয়ে একদম জিঞ্জিরাম নদীর কাছে যাওয়ার জন্য। কারণ একটা সময় এই জিঞ্জিরাম নদী ছিল ঐতিহ্যবাহী একটি নদী, আর এই নদীর উপর দিয়ে বয়ে চলেছে শত শত ট্রলার, জাহাজ, যা পণ্য পরিবহনকারী। আমার বাড়ি পাথরের চর, দেওয়ানগঞ্জ থানা, জামালপুর জেলা। আমাদের এইখানে খুব একটা কষ্টজনক ছিলাম আমরা। আমার এই যে এইখানে বাড়ি ছিল, আমরা এখানে বসতি ছিলাম প্রায় 40-50টা ঘর। বন্য হাতি এসে আমাদের 16 সালে সমস্ত বাড়িঘর যদি ভেঙে দেয় এলোমেলো করে, আমরা এখানে নিরুপায় হয়ে আর জায়গা সম্পদ না থাকার কারণে আমরা যার যার মতো, কেউ মাঠের উপরে, কেউ আশ্রয় কেন্দ্রে, কেউ কিছু সম্পদ নিয়ে 2-1 কাঠা নিয়ে কোনো রকম করে আমরা দিনপথ চলতেছি। আমাদের এরকম কষ্ট এই হাতির উদ্রবে আমাদের কোনো উপকার আমাদের কেউ করে নাই, কোনো সরকারও না, কিছু না। অনেক আমরা চেষ্টা করেছি, অনেক আবেদন জানাইছি যে আমাদের এই উদ্রব থেকে, হাতির থেকে আমাদেরকে একটু বাঁচান, কিন্তু তারা আমাদের কোনো কথা সাড়া দেয়নি। আর যেহেতু আমরা সাড়া না পেয়েছি, যার যার স্থলে আমরা চলে গেছি। আবার এখন বর্তমানে আমরা আরেকটা নিরুপায় উঠছি, এই ঝর্ণায় আমাদের পাথরচরের গ্রামটা বিলীন করে দিছে, ভেঙ্গে তছনছ। আমাদের বহু বাড়ি ঘর, বহু সম্পদ, ফসল আবাদি সব নষ্ট করে ফেলেছে। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমাদের পাশে কোনো লোক দাঁড়ানোর মতো নেই, কোনো এমপি মন্ত্রী আমাদের পাশে আজ পর্যন্ত দাঁড়া নেই। তাই আমি আশা করব যাতে ওহর মহল্লায় থেকে আমাদেরকে এই সহযোগিতা, হাতির থেকে আমরা বাঁচতে পারি, এই ঝর্ণার থেকে আমরা বাঁচতে পারি, সেই জন্য আমাদেরকে একটি দৃষ্টি আকর্ষণ রাখবেন, এবং কি আমাদের যেন উপকার হয়, এই গ্রামবাসী, পাথরচরের গ্রামবাসী যেন আমরা একটু সুখে শান্তিতে থাকতে পারি। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম অনেকটাই জিঞ্জিরা নদীর একদম কাছে। আর এই পাশের পাহাড়টা হচ্ছে, এই পাশেরটা হচ্ছে জেদ্দা পাহাড়, আর এটা হচ্ছে জিঞ্জিরাম নদী, যেটাতে পানি এখন অনেকটাই কম, বর্ষার সময় সবচেয়ে বেশি থাকে, এবং এটি একটি খরস্রোতা নদী। আর এই পাশে পুরো আবাদি যতটুকু জায়গা দেখা যায়, এতটুকু হচ্ছে আমাদের, অর্থাৎ ধান ক্ষেত যতটুকু দেখা যাচ্ছে এতটুকু হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে। আর ওই পারে যতটুকু একদম খালি বিস্তীর্ণ মাঠের মতো, ওইটুকু হচ্ছে ইন্ডিয়ার। আর এটাই হচ্ছে মেঘালয়ের রাজ্যের একটি অংশ। আমাদের বাংলাদেশের কৃষক যারা রয়েছে তারা খুবই ব্যস্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা তাদের আবাদি জায়গা জমিতে কাজ করে। একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের মানুষরাও কিন্তু ব্যস্ত তাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কাজ নিয়ে। আসলে প্রকৃতির এমন অপূর্ব নিদর্শন দেখে যে কেউ বিমোহিত হয়ে যাবে। এটি হচ্ছে সেচ দেওয়া মেশিন, আবাদি জমিতে
সেচ দেওয়া হচ্ছে মেশিনের মাধ্যমে। সুনীল স্নিগ্ধ আকাশের নিচে হিমেল হাওয়ায় দুল খাচ্ছে ধানকে। পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা জিঞ্জিরাম নদী, আর তার ওপারেই মেঘালয়ের পাহাড়। বালকটির নাম রহিম। রহিম নিজেদের গবাদি পশুর জন্য ঘাস কাটা শেষ করে এখন হাত মুখ ধুয়ে নিচ্ছে, কারণ ওর এখন বাড়িতে যাওয়ার পালা। আসলে এই জনপদের শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনো বয়সের মানুষ, তারা ব্যস্ত তাদের নিত্য প্রয়োজনীয় কাজ নিয়ে। সকালে নাস্তা করে নেওয়ার জন্য, অর্থাৎ যেটাকে গ্রাম্য ভাষায় নব্বুল বলে আর কি, খাওয়ার জন্য এদিকে আসছেন। ওগো বাংলা আমায় তুমি দেখিয়েছিলা কি, তোমার প্রেমে মুগ্ধ আমি যেন আজীবন হয়ে থাকতে পারি। কি গরুর জন্য ঘাস নিয়ে আসলেন? জি জি, গরুর জন্য? গরুর লেগে। আচ্ছা, গরু কয়টা আপনার? আমার গরু হলো দুইটা। দুইটা। এখানেই তো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য, এখানে আপনাদের সমস্যা হয় না কোনো? সমস্যা মানে ওই যে বিএসএফ আসলে সমস্যা হয়, আর বিএসএফ না থাকলে তো কোনো সমস্যা নাই। ভাই আপনার বাড়িটা কি এই গ্রামেই? হ্যাঁ, আমার বাড়ি এই গ্রামে পাথরের চর। এইখানে পাহাড়ে কি কাজে আসছিলেন? আমি আসছিলাম আমাদের জমিন, এগুলা বর্ডারের কাছে জমিন, তো এগুলো যে ফসল করি পানি দিতে আসছি। পানি দিতে আসছি। জি তার মানে আপনারা প্রায় প্রতিদিনই এই পাহাড়ের কাছে আসেন? জি, আমাদের আসতে হয় জমিনে বর্ডারের কাছে। এই পাহাড়ে তো কোনো সমস্যা নাই, নিরাপত্তা পাহাড়? না, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমাদের অঞ্চলটা মোটামুটি ভালো। এখানে কি হাতি নেমে আসে কখনো? এই মাঝে মাঝে কোনো কোনো সময় দেখা যায় যে হাতি আসে, আবার কোনো সময় আসে না। আপনার পেছনে যে পাহাড়টি আমরা দেখতে পাচ্ছি, জি, এখানেই তো ঝর্ণা। হ্যাঁ এইটাই ঝর্ণা, হ্যাঁ এটাই ঝর্ণা। ওদিক দিয়ে ওদিক দিয়ে এদিক দিয়ে আমাদের বাংলাদেশ হয়ে, আবার ভারত দিয়ে আমার বাংলাদেশে গিয়ে আবার পানি নেমে যায়। আচ্ছা আচ্ছা, বিএসএফরা কখনো এদিকে আসে? না, এই পাশে আসে না, ওনাগরের ডিউটি হলো কাঁটাতারের ওই পাশে। একদম কাঁটাতারের পাশেই আমরা, এখান থেকে জি। 200 মিটার হবে, যেটা হচ্ছে ভারতের কাঁটাতার। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, বাস্তবে একদম চোখের সামনে কাঁটাতার, তার জি, পাশেই জি। হচ্ছে ভারতের মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলো। জি জি, আর পাহাড়ের পাশেই এই বিস্তীর্ণ ফসলের জমিতে হ্যাঁ। ভাই ধানের আবাদ করেছে। হ্যাঁ, তারা ধানের আবাদ। প্রতিদিনই এভাবে পাহাড়ের কাছে আসে, সারাদিন ফসলের খেতে থাকে, আবার জি, যখন জি। সন্ধ্যা হয় তখন ঘরে আবার ফিরে যায়। ঘরে ফিরে যাই। আমাদের ফসল করাই লাগে, আসতে হয় সবাই। হাঁটতে হাঁটতে এগিয়ে চলছি মেঘালয়ের একদম পাহাড়ের সন্নিকটে, কারণ এটাও আমাদের বাংলাদেশের জায়গা, সেজন্য আসতে পেরেছি। এছাড়া আসার কোনো সুযোগ ছিল না, কারণ এখানে দায়িত্বরত আমাদের বাংলাদেশ বর্ডার গার্ডের বিজিবি ভাইয়েরা রয়েছে এই পাশেই। কিন্তু এখান থেকে একদম কাছে, সর্বোচ্চ 100 থেকে 200 ফিট দূরে হবে ভারতের এখানে যে কাঁটাতারটি আছে এটি। আর এই পাশে যারা মেঘালয়ের কুলঘেঁষা যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের বাংলাদেশে এর অবস্থান। এটি হচ্ছে জিঞ্জিরাম নদী। এটি আমাদের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চরে অবস্থিত। এক পাশে ভারতের মেঘালয় রাজ্য, আর আরেক পাশে হচ্ছে আমাদের বাংলাদেশের দেওয়ানগঞ্জ উপজেলা। বর্ষার সময় কানায় কানায় পানিতে পরিপূর্ণ থাকে এই জিঞ্জিরাম নদী। বর্ষায় জিঞ্জিরাম নদী ফিরে পায় নতুন যৌবন, কিন্তু এখন শরৎকাল, আর তার জন্যই জিঞ্জিরাম নদীর পানি অনেকটাই নিচে চলে এসেছে, অর্থাৎ কমে গিয়েছে। প্রকৃতি দেখে মানে যে কেউ বিমোহিত হয়ে যাবে। আবারও চলে যাচ্ছে বল। আঙুলের ঠিক সামনে এই জায়গাটির নাম হচ্ছে নুনখোলা। এখানকার মাটি অনেক বেশি লবণাক্ত এবং স্থানীয় মানুষজন বহু বছর আগে থেকে সেই মাটিগুলো বিভিন্ন কাজে ব্যবহার হয়। যে সকল কাজে লবণের প্রয়োজন হয় সেই সকল কাজে তারা এই ধরনের মাটিগুলো ব্যবহার করে। আমরা স্থানীয় একজন ভাইয়ের মুখে শুনি তারা আসলে কি কাজে ব্যবহার করে। ভাইজান, এই লবণগুলো তো অনেক আগে থেকে মানুষ ব্যবহার করে, কি কি কাজে ব্যবহার হয় এটা? এটা তেমনি খাদ্যদ্রব্যের ব্যবহার হয় না, এমনি যেমন গরু বাছুর যা একটু চাটে, লবণ তো লবণাক্ত জিনিস তো এটি চাইটা চাইটা গরু বাছুরে খায়, অথচ
এই জায়গায় তো আমরা বেশি যাইতে পারি না, সঠিক বলতে পারলাম না, কিন্তু এই দেখে আর লোকেরাই বলে। কিন্তু আমরা স্থানীয় আপনার থেকে বয়োজ্যেষ্ঠ একজনের কাছে শুনলাম, ওনারা একটা সময় যখন কাঁটাতারে বেড়া ছিল না, ওই সময় তারা এখানে হরহামেশাই যাইতো, এখান থেকে বিভিন্ন কিছু নিয়ে আসতো, তবে অবাধে একটা বিচরণ ছিল। মানে কবিরাজে যে বিভিন্ন চিকিৎসা আসে সেজন্য নাকি ওইটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কবিরাজি বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে যে সকল কাজে গাছন্ত বিভিন্ন ঔষধ বা মাটি ব্যবহার হয়, সেই সকল কাজে এই নুন খোলার মাটি, যে লবণাক্ত মাটি, সেটি ব্যবহার হয়ে থাকে। বর্ষার সময় জিঞ্জিরাম নদী একদম কানায় কানায় পানিতে পরিপূর্ণ থাকে, কিন্তু এখন বর্ষা শেষে একদম শরতের শেষের দিকে, আর সেই জন্য পানি অনেকটাই কমে গিয়েছে, মানে শুকিয়ে গিয়েছে। সত্যি এক কথায় অসাধারণ। আর এইখানে যে জিঞ্জিরাম নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে বেশিরভাগ পুঁটি মাছ, ট্যাংরা মাছ কিংবা টাকি মাছ, মানে একদম দেশীয় যে মাছগুলা, এগুলা সবচেয়ে বেশি পাওয়া যায় এখানে। জিঞ্জিরাম নদীর পাশ দিয়ে এটি হচ্ছে গ্রামীণ একটি মেঠোপথ, যা পাথরের চর, একদম নদীর কুল ঘেঁষে একটি মেঠোপথ। আমরা এগিয়ে চলছি, ওখানে একজন ভাই মাছ শিকার করতেছে, তার কাছে যাওয়ার জন্য। দেখি আজকে উনি কি ধরনের মাছ এই জিঞ্জিরাম নদী থেকে ধরেছে। হঠাৎ করেই দেখা হয়ে গেল কফিল কাকার সাথে। উনি তৈরা জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে জিঞ্জিরাম নদী থেকে কি ধরনের মাছ পাওয়া যায়। তবে অনেকের মুখে শুনেছি এই নদীতে বর্ষা মৌসুমে বেশিরভাগ দেশি জাতীয় মাছ পাওয়া যায়। ট্যাংরা, পুঁটি মাছ, শোল মাছ, বোয়াল মাছ থেকে শুরু করে আরো অন্যান্য প্রজাতির মাছ পাওয়া যায়। কফিল কাকা খেয়ে দিয়ে এখন তার তরিয়া তুলতেছে। দেখা যাক কি ধরনের মাছ পাওয়া যায় আজকে। আসলে প্রকৃতির এমন অপূর্ব রূপ দেখে যে কেউ বিমোহিত হয়ে যাবে। উপরে এসে খুলেন দেখি, নিয়ে এসে পড়েন কাকা। অনেক কাদা। ও, পুঁটি মাছ পাওয়া গেছে কয়েকটা, কিন্তু কাদাটা অনেক বেশি, তাই না কাকা? কাদা একদম পাহাড়ি কাদা, পাহাড়ি কাদা, শরীরে লাগলে একদম মানে এটা ছাড়ানো খুব কঠিন, জুকের মতো লাগে। ছোট মাছ একটা পুঁটি, ছোট পুঁটির বাচ্চা কয়েকটা, না? ও মাশাআল্লাহ, বেশ ভালোই মাছ হচ্ছে। খারাপ কি কাকা? এই খেয়ে কি বেশি উঠলো? না, মাছ ওই দিকে বেশি, ওইদিকে বেশি না? আচ্ছা, কাকা হচ্ছে কয়েকটা একদম জীবন্ত পুঁটি মাছ মাত্রই। যাক যাক, মাশাআল্লাহ। তারপরেও দেশি মাছ। হ্যাঁ, এই যে কাকা হচ্ছে পুঁটি তো বেশি দেখা যায়, পুঁটি বেশি, খুব সুন্দর মাছ। পুঁটি হলো, এই পুঁটিগুলা কিন্তু মজা, পাহাড়ি মাছ। কোন পাশে? এখানে এই দেওয়াতে কি মাছ পাওয়া যায়? পাইছেন দু একটা? তাই এনে ধরছেন কি দু একটা? এমনি আর কি কি ধরনের মাছ এখানে এই জিঞ্জিরাম নদীতে পাওয়া যায় সবচেয়ে বেশি? আমি তো এলাম আজকে প্রথম, তাই? আমি এটা কিভাবে করি? আচ্ছা, আপনি জানেন না? আপনার বাড়ি কোথায়? বাড়ি কামারপুর বাজারের সাথে, ক্যাম্পের সাথে। আচ্ছা আচ্ছা, কাকার বাড়ি এখানেই? আচ্ছা, আচ্ছা আচ্ছা। ছেলে মেয়ে কয়জন কাকার? 3 জন। সে পাহাড়ের কাছে কি কাজে আসছিলেন? এই ঘাস তোলার ছিলাম। ঘাস তোলার জন্য? গরুর জন্য? গরুর জন্য। কয়টা গরু আছে? 3টা। 3টা মানে কি গাই বাছুর মিলায়ে 3টা? গাই বাছুর মিলায়ে 3টা। আচ্ছা আচ্ছা। কি প্রতিদিন এরকম আসেন? প্রতিদিনের মাসে। প্রতিদিনই আসেন? এই জমি মানে এলা সব আমার। আচ্ছা, এখানে চাষ করতে পারেন না? চাষ করা যায়, যে ভুট্টার সময় আবাদ করা যায়। ভুট্টার সময় আবাদ করা যায়, সব ভুট্টা করবো।
আচ্ছা, মাছ ধরেন না নদীতে? না নদীতে মাছ, এখন তো মাছ নাই তো। আপনারা যখন আগে ছোট ছিলেন তখন মাছ পাওয়া যেত না এখানে? অনেক পাওয়া গেছে, শুনলাম বোয়ালও নাকি পাওয়া যেত হ্যাঁ, তখন। সব মাছ পাওয়া গেছে। কাকা এখন এই জিঞ্জিরাম নদীতে কি কি ধরনের মাছ পাওয়া যায় সবচেয়ে বেশি? সব মাছ পাওয়া যায়, বল, ও মাছ, কাতল, এগুলো সব কিছুই পাওয়া যায়। সব পাওয়া যায়। হ্যাঁ, সব পাওয়া যায়। বড় বড় বল পাওয়া যায়, বাঘের মাছ পাওয়া যায়। এটা কোন সময় এই নদীতে পানি সবচেয়ে বেশি থাকে? এই দিনই পানি সবসময় বেশি থাকে। আমি এবার বন্যা নাই তো, এবার কিন্তু পানি বর্ষাকাল তো শেষ, এখন শরৎকাল চলতেছে। এবার পানিটা কম হয়েছে। এবার পানিটা কমেছে। এই আগে ভরা থাকছে, সব ভরা থাকছে। যে কাকা, আপনারা এই যে ভারতের পাশে বসবাস করতেছেন একদম সীমান্তের সাথে, হ্যাঁ, এই পাশে সুন্দর পাহাড় পাহাড়, সবকিছু মিলায় আপনাদের কেমন লাগতেছে? কেমন আছেন? সুন্দর, আল্লাহ হচ্ছে সুন্দর আছে। সুন্দর আছে। কাকা একটা প্রশ্ন করি, বেফুলা লক্ষিন্দরের একটা কাহিনী নাকি এখানে আছে কোন পাহাড়ে নিয়ে, এটা কি কাহিনীটা একটু বলেন তো দেখি। তো কাজে ওরতে আর খুব এরকম লাগা। বেহুলার কি এনে বাড়ি ছিল বা এরা থাকছে? বাড়ি চাল আসছিল না তো, এইদিকে ওরা এই যে বসবাস করছে। আমরা এই যে এই গাছগুলো এলাতে আমরা বড় বসবাস করছি এলাতে। বিখ্যাত লোকগল্প বেহুলা সুন্দরীর যে গল্পটি আমরা পাই, স্থানীয় লোকমুখে কথিত, এখানেই এই অঞ্চলগুলোতেই বেহুলারা বসবাস করতো এক সময়। বেহুলার বাড়ি ছিল এখানে। এখান থেকে স্থানান্তরিত হয়ে তারা বগুড়াতে বসবাস করেছে। আমরা স্থানীয় একজন বয়োজ্যেষ্ঠ চাচার মুখে শুনবো। চাচা, আমরা যে গল্পটা শুনছি বেহুলা লক্ষিন্দরের যে গল্পটা, আপনি কতটুকু জানেন এখানে যে তাদের বাড়ি ছিল এই সম্পর্কে? আমরা সেসব কখনো আমরা ছোট ছোট আছি। আপনারা ছোট, ময়মুরব্বীদের কাছ থেকে শুনেছেন। আচ্ছা, ময়মুরব্বীরা কি বলছে সেটা একটু বলছে যে এইদিকে আসছিল, এদিকে তারা ছিল, এখান থেকে কোন দিকে গেছে আমরা তো পশ্চিম দিকে গেছি, পরে বগুড়ার দিকে চলে গেছে। এক দেশে আমরা এক দেশে চলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই পাশে যে মানুষটা দেখা যাইতেছে ওটা কি বাংলাদেশের মধ্যে না? না, ওটা ইন্ডিয়ার মধ্যে। না, যে সাতানে যাইতেছে ওটা ইন্ডিয়ার মধ্যে গেছি। সাতানে যাইতেছে ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার মধ্যে। কিন্তু ওই মানুষটা কি বাংলাদেশে নাকি? বাংলাদেশের না ইন্ডিয়া, তো বলতে পারলাম না, আমি তো যাইনি। গবাদি পশুর জন্য ঘাস কেটে নিয়ে এবার বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষক। আসলে এই জনপদের মানুষ খুবই পরিশ্রমী। গ্রামের মানুষরা ব্যস্ত তাদের দৈনন্দিন কাজে। ওখানে একজন আন্টি তার পালিত ছাগল নিয়ে যাচ্ছে ঘাস খাওয়ানোর জন্য। আসসালামু আলাইকুম। গরু এগুলা কি ঘাস খাওয়াইতে নিবেন নাকি? আপনারই সবগুলা? পিছনের গুলা ওগুলা? দাঁড়াও, একটু ওই পাশে যাও। ভারতে নিবেন কে? বাংলাদেশ? সব তো দেশি গরু। ভাই কি মাছও মারবে নাকি এই নদীতে? কি ভাই মাছ পাওয়া যায়? কি কি ধরনের মাছ পাওয়া যায় সবচেয়ে বেশি? গরুগুলোকে জিঞ্জিরাম নদীর ওই পারে নিয়ে যাওয়া হচ্ছে ঘাস খাওয়ানোর জন্য। গরু কি কাকা ঘাস খায় আবার নিজে থেকে চলে আসে? ওই পাশে যে নিয়ে যাইতেছেন কোনো সমস্যা হয় না? বিএসএফ কিছু বলো না? পাঁচটা গরু। আর ওই ভাইয়ের কয়টা? দুইটা।
আপনারা কি প্রতিদিনই এভাবে যে এই পাশে ঘাস খাওয়ান আবার নিয়ে আসেন? আমরা প্রতিদিনই ঘাস খাই, প্রতিদিন নিয়ে আসি। গরু কি একাই চলে আসে? ঘুরে একা চলে আসে না, কিন্তু সাইডে দিতে গেলে খেলে পরে নিয়ে আসা না। আচ্ছা, আপনার বাড়িও তো পাথরের চরে। পাথর আছে। এই পাথরের চরে মানুষের প্রধান পেশাটুকু আর কি? সব হলো মনে করেন, সব মনে করেন কৃষিকাজে গরু বাছুর এগুলাই, মানে আবাদ মৌসুম, কৃষিকাজ। এখানে তো ধান অনেক ভালো জন্মে। হ্যাঁ, ধান মোটামুটি ভালো। এছাড়া আর কি কি ফসল আপনারা করেন? আপনি মনে করেন ভুট্টা, পাট, গম, আচ্ছা আপনি মনে করেন তিল, এগুলা হয়। এই জনপদের গ্রামীণ মহিলারা গবাদি পশুর জন্য ঘাস কেটে নিয়ে এবার বাড়ির দিকে ফিরতেছেন। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্য চিত্রে।